বহু বছর ধরে একটা মানুষ অপেক্ষা করছে তার জীবনেও নতুন কেউ আসবে, সকলের মতোই তার একটা সুন্দর সংসার হবে। তারপর অনেকবার মনেও হয়েছে এই তো এবার বোধহয় সব স্বপ্ন সত্যি হবে, কিন্তু প্রত্যেকবারে সেই স্বপ্নের কাছাকাছি এসেও সেই স্বপ্নের নায়িকা হাতছানি দিয়ে মুখ ফিরিয়ে চলে গেছে। এত বছর পর সেই স্বপ্ন আবার দেখেছি, সেই স্বপ্নের সার্থকতাও পেয়েছে, কিন্তু সব কিছু হয়ে যাওয়ার পরেও যখন মরুভূমিতে তৃষ্ণার জন্য জলটা মুখে তুলতে যাব, ঠিক তার আগেই অদৃশ্য হয়ে গেল। বুঝতে পারলাম সেটাও মরীচিকা। কথায় বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, কিন্তু জন্ম আর মৃত্যু পুরোটাই আগাম নির্ধারিত থাকলেও বিয়ে বিষয়টা যে কতখানি নিজের পছন্দের চেয়েও বেশি ভাগ্য নির্ধারণের উপর নির্ভর করে সেটা ঠিক আমার জানা নেই, কারণ ওসব ভাগ্য এখনও আমার আসেনি। এইসব আজে বাজে কথা বলার কারণ আজ আমার তেমন আর্জেন্ট কোনো কাজ নেই। সকাল থেকেই অদ্ভুত একটা আলস্য আমায় পেয়ে বসেছে, এমনকি আজ সকালে খবরের কাগজটাও পড়ার ইচ্ছে হয়নি, তাই বিকেলের দিকে একটা শব্দ ছক খুলে বসেছি। হাতে একটা পেন্সিল নিয়ে আন্দাজ করে শব্দ বসিয়ে চলেছি, এমন সময় অনিরুদ্ধ ঘরে এসে একটা বই খুলে বসল। আমি বললাম, তা ডিটেকটিভ মশাইয়ের কি মন মেজাজ ভালো নেই? এই তো দিব্যি আছি, কিন্তু কেন বলো তো? হ্যাঁ, ডিটেকটিভদের আসলে কেস ছাড়া ঠিক মানায় না, ওই ধরে নাও অনেকটা অস্ত্র ছাড়া দেবতাদের মতন। এখন তো মনে হয় কেস না থাকলে আমার চেয়ে বেশি তোমার হাত কেসের জন্য ইস্পিস করে। হ্যাঁ, কী যে বলো, আর তোমার কেস আর উপন্যাস একে অপরের পরিপূরক বন্ধু। তোমার মগজ না চললে আমার কলমও যে চলে না। এটাই হচ্ছে আসল কথা। ওইসব খাতা পেন্সিল নামিয়ে রাখো, যতক্ষণ না পর্যন্ত একটা কড়া চায়ে গলা ভেজাচ্ছ ততক্ষণ তোমার মাথা শব্দ ছকে ঠিক করে কাজ করবে না। একেবারে মনের মতো কথা বললে তো। অনিরুদ্ধ চা করতে যাবে, ঠিক এই সময় কলিং বেলটা বেজে উঠল। কি ব্যাপার বলো তো? আজকে তো কারোর আসার কথা নয়। মন বলছে নতুন কেসের গন্ধ। উত্তেজনা তো তুঙ্গে, তাহলে তুমি গিয়ে দরজাটা খোলো না হয়। দরজা খুলতেই দেখতে পেলাম আমাদের চেয়ে বয়সে একটু বেশি এক ভদ্রলোক বেশ খানিকটা বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন। নমস্কার, আমি সত্যব্রত রায়। আমি আসলে ওই ডিটেকটিভ অনিরুদ্ধবাবুর সাথে একটু কথা বলতে এসেছিলাম আর কি। হ্যাঁ নমস্কার, আমি ডিটেকটিভ অনিরুদ্ধ, বলুন। বলছি একটু জল হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই নিন। ভদ্রলোক জল খেয়ে বেশ কিছুক্ষণ দুটো হাত তার মুখের সামনে রেখে মাথা নিচু করে বসে রইলেন। মনে হলো নিজেকে ঠান্ডা করার চেষ্টা করছেন। এরকম অনেক কেস আমরা দেখেছি যেখানে কিছু আবেগপ্রবণ মানুষ নিজের কথা বলার জন্য বেশ কিছুটা সময় নেন, তাই আমি আর অনিরুদ্ধ ওনাকে ওনার সময়টুকু দিয়ে বেশ খানিকক্ষণ চুপ করে বসে রইলাম। এখানে বসে একটু বিশ্রাম করে নাও, আজ কিন্তু সারা রাত ঘুমোতে নেই। ও মা, লজ্জা পাচ্ছ কেন? নতুন বৌদি এসো, একটু সাজিয়ে দিই। দেখো কত গয়না, তোমার পছন্দ হয়েছে তো? আজ তোমার একদম দাদার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়ে যাই, এসো। পাকা মেয়ে, হাসি যে আর ধরে না। আর কিছুদিন বাদে কিন্তু তোমার পালা। এখনই যা কথা শিখেছ, নিজের বিয়ের সময় যে কি করবে এটাই আমার চিন্তার। দেখ, ওসব এখন অনেক দেরি আছে। আহারে, তাই জন্য বুঝি মনে খুব কষ্ট? বৌদি তুমিও না। তোমার দুষ্টু ননদকে এতদিন আমি সামলেছি, আজ থেকে ওকে সামলানোর দায়িত্ব কিন্তু তোমার। না মানে আমি তো এত কিছু একা পারবো না, তোমার থেকে শিখে নেব। ও মা, বালাই ষাট, তুমি হলে গিয়ে এই বাড়ির বড় বউ, মায়ের দু চোখের মণি, আর তুমি কি না আমাদের থেকে কাজ শিখবে? তা কখনো হয় নাকি? তুমি একেবারে সব শিখে এসেছো কি না? বৌদি চোখ বন্ধ করে বসো তো একটু।
আমি একটু গয়নাগাঠি পরিয়ে ছোট্ট কলকাটা এঁকে সাজিয়ে দিই। রাধিকা, তুমি একটু চুলটা বেঁধে দাও না। হ্যাঁ এই তো, ওই তো দাদা এসে গেছে। এই, তুই দরজা নক না করে ভেতরে ঢুকলি কেন? ও আচ্ছা, আমি পরে আসছি। এই না না, একদম না, দাঁড়াও দাঁড়াও। আজকের দিনে তোমাকে অপেক্ষা করালে আমাদের পাপ হবে। যা সাজানোর মোটামুটি তো হয়েই গেছে, শেষ পাতে শুধু একটু চুলে ফুলটা গুঁজে দিলেই হয়ে যাবে। আহ, ইস, আহারে, লাগলো বুঝি? এই যে তোমার বরের জন্য তাড়াহুড়ো করতে গিয়ে মনে হয় কাঁটাটা ঠিক করে বসাতে পারিনি। শুভরাত্রি। আমার জীবনে যে এই দিনটা আদৌ আসবে এটা জানো তো আমি ভাবতেই পারিনি। কেন? আমার বিষয়ে আশা করি মায়ের কাছে সবটাই শুনেছ। হ্যাঁ। আলোটা নিভিয়ে দিচ্ছি, কেমন? এটার অনুমতি যখন পেয়ে গেছি তখন একটু জড়িয়ে ধরতে ক্ষতি নেই নিশ্চয়ই। ছাড়ুন, লাগছে তো। আচ্ছা বেশ, আজ রাতে আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, ঘুমিয়ে পড়ো। সারাদিন অনেক নিয়ম মানতে হয়েছে। ঈশ্বর, আমার কি সর্বনাশ হলো গো! তুমি এর যে আমায় তুলে নিলে না কেন? আমার ছেলেটা যে শোকে পাথর হয়ে গেল। কার এমন বিষ নজর পড়লো আমার সুখের সংসারে? সব ওই রাহুর দোষ। পপয়া, একটা মাঙ্গলিক ছেলে, আপনাদের আমি ছেড়ে দেবো ভেবেছেন? হ্যাঁ, আপনাদের আমি জেলের ঘানি টানিয়ে ছাড়বো। আমার এই একটা মাত্র বাপ মরা মেয়ে, এত কষ্ট করে তাকে মানুষ করলাম, সুখে থাকবে বলে এই বাড়িতে বিয়ে দিলাম, আর তাকে কি না একদিন যেতে না যেতেই সবাই মিলে একেবারে খেয়ে বসলেন। সবাই ঠিকই বলেছিল এ ছেলের লক্ষণ ভালো নয়, আমার মেয়ের জীবনে বিপদ নেমে আসবে। আমি তখন শুনিনি, আর তাই আজকে আমাকে এই দিন দেখতে হচ্ছে। কিন্তু কিন্তু আপনাদের আমি ছেড়ে দেব না, কখনোই না। বলছি, আপনি কি কিছু ভাবছেন? আপনার কি শরীর খারাপ করছে? হ্যাঁ, কি হয়েছে? আপনি আমাদের কিছু বলতে এসেছেন, কি বলতে চান বলুন। ওই দিনটা। কিছু হয়নি, সব ঠিক আছে, বলুন। দুঃখিত, আমি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম আর কি। না না, ঠিক আছে, অসুবিধা নেই, বলুন। আপনার যা মনে হয় আপনি সবটা খুলেই বলুন, মনে কোনো রকম কোনো দ্বিধা রাখবেন না। আপনার যা মনে আসে, যা ইচ্ছা, যা হয়েছে, যেগুলো মাথায় আসে সব খুলে বলুন। অনিরুদ্ধবাবু, আসলে আমি না একটা মিথ্যা খুনের দায় ফেঁসে গেছি, দয়া করে আমাকে বাঁচান। আমি পেশায় একজন নামকরা ডাক্তার, জানেন। মানুষকে বাঁচিয়ে তোলাই আমার একমাত্র কাজ, মানুষকে সুস্থ করা। আমি কাউকে খুন করার কথা ভাবতেও পারি না, আর সেই আমার বিরুদ্ধে এরকম একটা অপবাদ এসেছে। বুঝতেই পারছেন এটা আমার কর্মজীবনে কতখানি আঘাত আনতে পারে। আমার সবেমাত্র 2 দিন হয়েছে বিয়ে হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বহু হাতের পরেই আমার স্ত্রী অকালে মারা যান। কিন্তু ওর কোনো অসুখ ছিল না। রাতে যতক্ষণ সময় পর্যন্ত কথা বলেছি সেই সময় ওর মধ্যে কোনো রকম অস্বাভাবিক কিছু মনে হয়নি, কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠলাম দেখলাম একটা লাশের পাশে শুয়ে আছি। প্রথমে বুঝতে পারিনি, অনেকবার ডেকেছি কিন্তু কোনো সাড়া পাইনি। তারপর গায়ে হাত দিয়ে বুঝতে পারলাম সারা শরীর একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। কিন্তু কখন যে কি হলো কিছুই বুঝতে পারলাম না। এমন একটা ঘটনার পরে আমাদের বাড়ির সকলেই মর্মাহত। তারপর এইসব ঘটনায় পুলিশ নিয়ে হুমকি, পাড়ায় লোক জানাজানি, মানে বুঝতেই পারছেন কি বলতে চাইছি। এখন আমার শ্বশুরবাড়িতে সবাই মনে করছে আমি বাড়ির কেউ, কিংবা আমি নিজেই হয়তো আমার স্ত্রীকে খুন করেছি। ওরা থানায় গিয়ে আমার বিরুদ্ধে, আমাদের সকলের বিরুদ্ধেই অভিযোগ করেছে। আমাকে এমন একটা মিথ্যা অপবাদ থেকে আপনি মুক্তি দিন অনিরুদ্ধবাবু। দেখুন, প্রথমেই বলি, আপনার সাথে যেটা হয়েছে সেটা খুবই বেদনাদায়ক।
আপনার স্ত্রীকে বিয়ের পূর্বে আপনি কতদিন হলো চিনতেন? আমাদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ। বিয়ের আগে কখনো একবারের জন্য মানে একা কথাবার্তা হয়নি। আমার স্ত্রী এখানে থাকতেন না, বাড়ি তো রায়গঞ্জ গ্রামে। আমার এক দুঃসম্পর্কের আত্মীয় এই বিয়ের সম্বন্ধটা এনেছিলেন আর কি। তারপর যা হয়, দুটো পরিবারে সকলের মেলামেশা, কথাবার্তা, তারপর বিয়েটা ঠিক হয় আর কি। আপনি নিজে এতখানি শিক্ষিত, পেশায় ডাক্তার, অথচ এখানকার কোনো মেয়েকে বিয়ে না করে একটি গ্রামের মেয়েকে বিয়ে করলেন কেন? হ্যাঁ দেখুন, আমার এতদিন বিয়ে হচ্ছিল না। আমাকে দেখে তো কিছুটা হলেও আমার বয়সটা আন্দাজ করতে পারছেন। এই বয়সে একটা ছেলের ঠিকঠাক সংসার দাঁড়িয়ে যায়, আর আমি সেই সময় সবে বিয়ের পিঁড়িতে বসেছি। আমি হয়তো অপয়া, আমার কপালে হয়তো বিয়ে লেখা ছিল না, তাই এই দশা। বউটা অকালে মরে গেল। আসলে লোকে এখন এটাই বলছে। এর আগেও বহু বছর ধরে আমার বাড়ির লোক অনেক পাত্রী দেখেছে, কিন্তু কোনো পাত্রীর সাথেই আমার বিয়ে হচ্ছিল না। মানে একটা না একটা বাধা চলে আসছিল। তারপর দেখা সাক্ষাৎ ঠিক হলেও পাকা কথা বলার সময় মানে কোনো একটা সমস্যা তৈরি হচ্ছিল আর কি। তাই বাধ্য হয়ে আমার বাড়ির লোক আমার বিয়ের আশা ছেড়ে দেয়। আমার একটা ছোট ভাই আছে, 2 বছর আগে তারও বিয়ে হয়ে গেছে। তাই শেষমেশ এই মেয়েটিকে দেখে যখন সব ঠিকঠাক চলছিল, তখন আমরা আর সময় নষ্ট করিনি। খুব অল্প সময়ের মধ্যেই আয়োজন করে বিয়েটা সেরে ফেলি। আপনাদের এত তাড়াহুড়ো করে বিয়ে দেওয়াতে মেয়ের বাড়ি থেকে কোনো দ্বিধা জানায়নি? আমার স্ত্রী ছোটবেলায় তার বাবাকে হারায়। অনেক কষ্টে তার মা মেয়েকে মানুষ করেছিল। মেয়ে শহরে এসে সুখে থাকবে এটা ভেবেই তারা মনে আর কোনো সংশয় রাখেনি। তারা যদি আপনার নামে কোনো অভিযোগ এনেও থাকেন, তবে সমস্যা কোথায়? তারা তো এখানে থাকেন না। আর প্রশাসনের যে অবস্থা, তাতে প্রত্যেক দিন সেখানে প্রচুর ফাইল জমা হচ্ছে। তাদের কারো এই বিষয়টা নিয়ে বিশেষ নজর দেওয়ার মতন চাহিদা আছে বলে তো মনে হয় না। না, ওনারা ওখানেই আপাতত একটি ঘর ভাড়া নিয়ে রয়েছেন। আসলে বুঝতেই পারছেন, বিয়ের জন্য এখানে আসতেই হয়েছিল। তখন আমরা এই ঘরটা দেখে দিয়েছিলাম। কথা হয়েছিল মেয়ের বিয়ে হয়ে গেলে তারপর আবার ওনারা গ্রামে ফিরে যাবেন। কিন্তু এখন এই পরিস্থিতিতে আমার বিরুদ্ধে এমন সব অভিযোগ নিয়ে এলেন। বিয়ের সময় ওনারা খরচাপাতি কেমন দিয়েছিলেন? বেশিরভাগ খরচা আমরাই দিয়েছিলাম। আমার বাবা বলেছিলেন ঘরে নতুন লক্ষ্মী আনছেন, তাই কোনো পণ ছাড়াই বিয়েটা হয়েছে। এমনকি কোনো দামি উপহারের আশাও আমাদের ছিল না। আসলে মেয়েটি খুব ঘরোয়া, আমাদের বাড়ির সাথে ভালোভাবে মানিয়ে গিয়েছিল। আপনার বাড়িতে কে কে আছেন? হয়তো আমি, বাবা, মা, আমার ছোট ভাই মঞ্জুরি মানে আমার ভাইয়ের বউ, কাকা কাকিমা আর তাদের 2 সন্তান, এক ছেলে আর এক মেয়ে। দুজনেই আমার চেয়ে ছোট। জয়েন্ট ফ্যামিলি মানে সবসময় বাড়িটা গমগম করছে? হ্যাঁ, তা বলতে পারেন। আপনাদের সকলের মধ্যেকার সম্পর্ক কেমন? ওই 4-5টা জয়েন্ট ফ্যামিলিতে যেমন হয় আর কি, মানে সবসময় ভালো যায় না, আবার খারাপও যায় না। তাহলে এখনো মানিয়ে গুছিয়ে না চাইতেও একসাথে রয়েছেন কোনো বিশেষ কারণে? আসলে আমার ঠাকুমা কখনো চাইতেন না তার এমন স্বাদের সংসারটা ভেঙে যাক। আমার মা বাড়ির বড় বউ, বর্তমানে গৃহকর্ত্রী বলতে পারেন। ঠাকুমা মারা যাওয়ার পূর্বে আমার মায়ের কাছে একটাই অনুরোধ করে গিয়েছিলেন যে মা যতদিন বর্তমান রয়েছেন ততদিন যেন হাড়ি আলাদা না হয়। তাই এখনও সবাই একসাথে রয়েছি। মা নিজেও তাই এমন কাউকে বউ হিসাবে চেয়েছিলেন যে সকলকে একসাথে নিয়ে চলতে পারবে আর কি। আপনাদের বাড়িতে তো পূর্বেই একজন বধূ রয়েছেন। মঞ্জুরি দেবী কি সেরকম একসাথে সকলকে নিয়ে চলতে পারার মতো মানুষ নন? না না, বিষয়টি সেরকম নয়। আসলে সব অভিভাবকদেরই স্বপ্ন থাকে, তাই না, নিজেরা বর্তমান থাকাকালীন সন্তানের পরিবারটা গুছিয়ে দেবে। এটাও সেই রকম। আর উপরি পাওনা ছিল যদি আমার বউ একটু সংসারী হয়, তবে হয়তো সংসারটা মায়ের অবর্তমানে মায়ের মতোই টিকিয়ে রাখবে। যতই হোক আমি বাড়ির বড় ছেলে বলে কথা। আচ্ছা, আপনাদের বাড়ির দলিলে আপনার বাবা কাকার সম্পত্তির মালিকানা কেমন রয়েছে? হ্যাঁ, একদম সমান সমান। বাহ। আপনার ছোট ভাই কি করেন? ইঞ্জিনিয়ার। মানে বাবা মায়ের একেবারে বাধ্য সন্তান। একজন ডাক্তার হয়েছেন, অপরজন ইঞ্জিনিয়ার হয়েছেন। বাহ, আফসোসের কোনো জায়গাই নেই। আপনার বোনের সাথে আপনার সম্পর্ক কেমন?
আপনার বোন আশা করি এখনো অবিবাহিত? হ্যাঁ, ও কলেজে পড়ছে, আর সম্পর্ক বেশ ভালোই। তবে বড় হয়েছে তো বেশিরভাগ সময় নিজের মতো নিজের ঘরেই থাকে আর কি। আগের মতো অত বেশি হাসাহাসি আড্ডা হয় না তেমন। ওর বিয়ে নিয়ে কিছু ভেবেছেন? যতদূর জানি সেটা এখনো 1-2 বছর দেরি আছে। আগে পড়াশোনা শেষ করুক, তারপর ভাবা যাবে। আচ্ছা, আপনার বিয়ে নিয়ে ওর মধ্যে কোনো ঈর্ষা ছিল? এইসব আপনি কি বলছেন? ও আমার একমাত্র বোন। দাদার বিয়েতে মানে সব থেকে বেশি বোনেরাই তো খুশি হয়। ও কেন শুধু শুধু আমাকে হিংসা করতে যাবে? না, মানে বাড়িতে এত ভালো ভালো দামি দামি শাড়ি গয়না এইসব দাদার বউ পাচ্ছে, অথচ ওর হয়তো বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু ওর বিয়ে হচ্ছে না, বা আপনারা কেউ সেটা নিয়ে ভাবছেন না, এরকম কোনো ব্যাপার থাকতে পারে কি? না না, আমার মনে হয় না। আচ্ছা, আপনার কাউকে সন্দেহ হয়? দেখুন, আমি নিজে বলছি না, সকলেই আমাকে অজাতশত্রু বলে সম্বোধন করে। অর্থাৎ বুঝতেই পারছেন, এই অবস্থায় আমি কাকে সন্দেহ করব বলুন তো? আমার বাড়ির সকলের সাথেই আমার খুব ভালো সম্পর্ক। মানে বাড়িতে এমন একটা ঘটনা না হলে হয়তো কোনোদিন বুঝতেও পারতাম না যে মানে নিজের বাড়ির লোকেরাও এভাবে কখনো সন্দেহ করতে পারে। সত্যি এই আপনজন বিষয়টা বড়ই জটিল সত্যব্রতবাবু। আজ আপনার আপন, আগামীকাল অন্যের। তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই কেস সলভ করার আগেই যেন আপনার আপনজনেরা আপনার অপ্রিয়জন না হয়ে যান। দেখুন, আমি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি, আমাকে আর আমার বাড়ির লোকেদের এই ঘটনা থেকে মুক্তি দিন। আপনি সত্যি করে বলুন তো সত্যব্রতবাবু, আপনার দুঃখটা আসলে কোথায়? আপনার স্ত্রী খুন হওয়াতে, নাকি সেই খুনের অপবাদ আপনার এবং আপনার বাড়ির লোকেদের ওপর এসে পড়াতে? বহু বছর ধরে একটা মানুষ অপেক্ষা করছে, তার জীবনেও নতুন কেউ আসবে, সকলের মতোই তার একটা সুন্দর সংসার হবে। তারপর অনেকবার মনেও হয়েছে এই তো এবার বোধহয় সব স্বপ্ন সত্যি হবে, কিন্তু প্রত্যেকবারে সেই স্বপ্নের কাছাকাছি এসেও সেই স্বপ্নের নায়িকা হাতছানি দিয়ে মুখ ফিরিয়ে চলে গেছে। এত বছর পর সেই স্বপ্ন আবার দেখেছি। সেই স্বপ্নের সার্থকতাও পেয়েছে, কিন্তু সব কিছু হয়ে যাওয়ার পরেও যখন মরুভূমিতে তৃষ্ণার জন্য জলটা মুখে তুলতে যাব, ঠিক তার আগেই অদৃশ্য হয়ে গেল। বুঝতে পারলাম সেটাও মরীচিকা। আমার বিবাহের অনুভূতি এক কথায় ঠিক এরকমই। হেঁচে আর ভেঙে কি বলবো বলুন? আর অপরদিকে এতগুলো দিন, এতগুলো বছর যে মানুষগুলো আমার পাশে থেকেছে, আমার ভালো মন্দ সবটা নিয়ে আমাকে গ্রহণ করেছে, আজ তাদেরকে আমি না চাইতেও সন্দেহ করছি। কারণ আমার খুব কাছের করে চাওয়া মানুষটা আমার থেকে হারিয়ে গেছে। সবশেষে ক্ষতিটা কার হলো বলুন তো? হ্যাঁ, আমার, তাই না? আমি তো সেই একাই থেকে গেলাম। দেখুন, এভাবে ভেঙে পড়বেন না, যদিও আপনাকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা আমাদের নেই। দেখুন সত্যব্রতবাবু, এই ধরনের কোনো সমস্যার সমাধান করতে হলে আমাদের তো ইনভেস্টিগেশন শুরু করতে হবে। আমার পরিবারের সকলের একটু আপত্তি রয়েছে আপনাদের সাথে যোগাযোগ করাতে, তবে আপনারা অন্তত আমার থেকে সব সহযোগিতা পাবেন। অনেক ধন্যবাদ। আচ্ছা, আজ তবে উঠি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি যদি এটা সুরাহা করে দেন বড় উপকার হয়। আগামীকাল আমরা দুজন আপনার বাড়িতে যাব, ঠিক সকাল 10টায়। ঠিক আছে, উঠলাম তাহলে আজকে। হ্যাঁ, নমস্কার। নমস্কার। সত্যব্রতবাবু বেরিয়ে গেলেন। অনিরুদ্ধ তখনও ওভাবেই দাঁড়িয়ে থেকে কিছু একটা যেন ভাবছে। আমি ভাবছি এবার আড়মোড়া ভেঙে কাজে নেমে পড়তে হবে। অনিরুদ্ধ বলল, চা চাই নাকি? বাবা, মনে আছে এখনো? আরে কেস নিয়ে বসতে হবে তো। অনিরুদ্ধ চা করতে গেল। তারপর চা খেতে খেতে কেসটা নিয়ে বেশ কিছুক্ষণ আমাদের মধ্যে কথাবার্তা চলল। তারপর সেই আলোচনা কোন ফাঁক দিয়ে যেন আমাদের নিজেদের জীবনের বিবাহ প্রেমে ঢুকে পড়ল। তাই আমি একটু নিস্তার পেতে থেমে গেলাম। পরের দিন সকালবেলা দুজনেই সঠিক সময় উপস্থিত হলাম সত্যব্রতবাবুর বাড়ির সামনে। বাড়িটির আয়তন দেখে বেশ ধনী পরিবার বলেই মনে হয়। নেমপ্লেটে নাম রয়েছে আদর কুটির, কিন্তু এত আদরের মাঝেও এমন মৃত্যু কি করে হয়? মানুষের কাছে নাকি বেশি ভালো আবার ভালো নয়, হয়তো এটাও হয়তো তাই। যাক, সেসব কথা।
বাড়ির সামনে গিয়ে বেল বাজাতেই এক ভদ্রমহিলা এসে দরজা খুলে দিলেন। পরিচয় দিতেই একটু ভয় ভয়ে ভিতরে ঢুকতে দিলেন। ভিতরে আসুন, দাদাবাবু বলেছিলেন আপনারা আসবেন। বাড়ির সকলকে একটু ডেকে দিলে ভালো হয়। এখানে বসুন, আমি ডেকে দিচ্ছি। এই দেখুন ওনারা চলে এসেছেন। আরে কি হয়েছেটা কি? নমস্কার। আপনাদের তো ঠিক এখন কি এসব না করলেই নয়? এসব করে আর কি হবে? তাতে কি মেয়েটা আর ফিরে আসবে? ফিরে না আসলেও আমাদের নামে থাকা মিথ্যে অপবাদগুলো অন্তত চলে যাবে। তুমি দয়া করে একটু চুপ করো। বাইরের লোকের সামনে আর আমার মুখ খুলিও না বৌমা। মা, আমি কি করেছি? সব সময় আমার সাথে এমন ব্যবহার কেন করেন বলুন তো? তোমরা থামবে। সত্যব্রতবাবু আপনাদের বাড়িতে ঘটে যাওয়া দুর্ঘটনাটি নিয়ে আমার কাছে এসেছিলেন। আমি আপনাদের সবাইকে কিছু প্রশ্ন করতে চাই। আশা করছি আপনারা সকলেই সহযোগিতা করবেন। হ্যাঁ, সেসব ঠিক আছে, তবে বাড়ির মেয়েদের এর মধ্যে না টানাটাই ভালো। আহাকে না, দুঃখিত। জিজ্ঞাসাবাদ করার জন্য সকলের মতামত নেওয়া একান্ত প্রয়োজন। আপনাদের কেসটা থানায় কার আন্ডারে আছে? বিপিন সরকেলের আন্ডারে। ওটা তবে আজ থেকে আমাদের একজন পরিচিত পুলিশ দেখবেন। আমরা সেটা নিয়ে কথা বলে নেব। আবার এসব কেন? দেখুন, আপনারা যদি চান এই বিষয়টা অল্প কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ রেখে সমাধান করতে, তাহলে আমার মতে এটাই যথাযথ কাজ। আমরা প্রশ্ন করার সময় একজন একজন করেই ভেতরে আসবেন। আমি আর অনিমেষ ছাড়া ঘরে আর কেউ থাকবে না। আমি আর অনিরুদ্ধ সিঁড়ি দিয়ে উপরের ঘরে উঠে এলাম। ঘরের চারিদিকে ভালো করে তাকিয়ে দেখলাম এখনো ফুলের গন্ধ পুরোপুরি শুকিয়ে যায়নি। বাড়িতে এমন একটা শোকের পরিবেশ, অথচ ফুলদানিতে কেউ ফুল রাখতে ভোলেনি। সত্যব্রত বাবু যে খুব শৌখিন মানুষ সেটা বুঝতে কোনো অসুবিধে হলো না। ঘরের চারিদিকে বেশ কয়েকটা সুন্দর পশু পাখি আর ফুলের ছবি, সেগুলো সম্ভবত হাতে আঁকা। সুন্দর কয়েকটা শো পিস রয়েছে, আর ঘরের এক কোণে জড়ো করা কয়েকটা রঙিন কাগজ। মনে হয় বিয়েতে এগুলো উপহার জড়ানোর কাজে এসেছিল। এখনো অতিথিদের দেওয়া সমস্ত উপহার খোলাও হয়নি। এগুলো দেখতে দেখতেই জিজ্ঞাসাবাদের জন্য প্রথমেই ডেকে পাঠানো হলো জয়ব্রতবাবুকে। নমস্কার, বসুন। আপনি কি করেন? ব্যবসা। কিসের ব্যবসা? গার্মেন্টসের। আচ্ছা, আপনার তো দুটি ছেলে। বড় ছেলে বর্তমান থাকাকালীন তার বিয়ে আগে না দিয়ে ছোট ছেলের বিয়ে আগে দিলেন কেন? তার বিয়ের জন্য সুযোগ্য পাত্রী পাওয়া যাচ্ছিল না, তাই বাধ্য হয়েই তার জন্য অপেক্ষা না করে ছোট ছেলের বিয়েটাই আগে দিয়েছিলাম। কখনো মনে হয়নি এর জন্য সত্যব্রত বাবুর মনে কোনো আঘাত আসতে পারে? পাত্রী পেলেন না বলে হাত গুটিয়ে ছোট ছেলেকে নিয়ে মাতামাতি শুরু করে দিলেন। সত্যব্রত আর পয়ব্রত দুজনেই আমাদের সুযোগ্য সন্তান। আমরা সত্যব্রতকে বলেছিলাম যে ওর যদি নিজের কোনো পছন্দ থাকে সেটা আমাদের স্বচ্ছন্দে জানাতে পারে, কিন্তু ওর দিক থেকে সেরকম কোনো বিষয়ই ছিল না। আর অন্যদিকে ওর জন্য পাত্রে দেখা সাক্ষাৎ করতে করতেই পয়ব্রতর জন্য মন মতো পাত্রী পেয়ে যাই, তাই দেরি না করে ওর বিয়েটাই আগে দিয়ে দিই। আপনার ছোট বৌমাকে আপনার কেমন লাগে? ভদ্রমে। ও হয়তো একটু চঞ্চল, একটু মুখোড়া, তবে ওর মনটা খুব ভালো। আপনার সাথে এই বাড়ির কারুর কোনো শত্রুতা আছে? আমি এ বাড়ির মাথা, সকলকে একসাথে করে রাখার কর্তব্যটা আমারই। আমার সাথে কেন কারোর কোনো শত্রুতা থাকতে যাবে? কাউকে সন্দেহ করেন? অর্থাৎ আমি বলতে চাইছি এই বাড়ির নয়, বাইরের কাউকে। কারণ বিয়েতে তো শুধু এই বাড়ির লোকজন ছিল না, বাইরের অনেক লোকজন ছিল। তাদের মধ্যে থেকে কি কাউকে সন্দেহ করেন আপনি? বিয়েতে সবাই সবার মতো আনন্দ করতেই ব্যস্ত ছিল, কারোর দিকে সেভাবে নজর দিতে পারিনি। আপনার পরিবারের ওপর আপনার কোনো আত্মীয় স্বজনের আক্রোশ ছিল কি? আগে না। বেশ, আপনার কথা অনুযায়ী এখানে এরকম কেউ থাকে না যাকে সন্দেহ করা যায়, তাই তো? আমার অত্যন্ত তাই বিশ্বাস। আমি অনেক কষ্টে এই সংসারটাকে ধরে রেখেছি। আজকের এই প্রতিপত্তি আমি নিজের রক্ত জল করে গড়ে তুলেছি। নিজের কষ্ট হলেও পরিবারের অন্য কোনো সদস্যের উপর কখনোই কোনো আঁচ আসতে দিইনি। এরপরেও যদি এখান থেকেই কেউ এমন বিশ্বাসঘাতকতা করে, তবে আমার নিজের উপর থেকেই বিশ্বাসটা উঠে যাবে। এর চেয়ে বেশি কিছু আর আমি বলতে পারবো না। আচ্ছা, আপনি এবার আসতে পারেন। পয়ব্রতবাবুকে একটু পাঠিয়ে দিন।
ওকে যদি একটু পরে মানে অন্য কোনো দিন জিজ্ঞাসাবাদ করতেন তবে খুব ভালো হতো। ও এখন ঘুমোচ্ছে, আসলে ওর শরীরটা ভালো নেই। কেন, কি হয়েছে? জানি না, বেশ কিছুদিন ধরেই হাতে পায়ে খুব ব্যথা করছে, তাই একটু বিশ্রাম নিচ্ছিল। ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, আমাদের তো বাড়িতেই ডাক্তার আছে, তাই আলাদা করে আর বাইরে গিয়ে ডাক্তার দেখায়নি। ও নিজেই ভাইয়ের জন্য কয়েকটা ওষুধ সাজেস্ট করে দিয়েছে, সেগুলোই চলছে। বেশ, তবে পয়ব্রত বাবুর সাথে না হয় অন্য কোনো দিন কথা বলে নেব। দেহ হলো মন্দির, সেটাই যখন সুস্থ নেই তখন তাকে বিব্রত করার কোনো মানে হয় না। ধন্যবাদ, আমি উঠছি। আমি আমার স্ত্রী পরমাকে পাঠিয়ে দিচ্ছি। জয়ব্রতবাবু বেরিয়ে যাওয়ার পর একজন পরিচারিকা এসে চা দিয়ে গেলেন। তারপর চায়ে চুমুক দিতে দিতে পরমা দেবীর সঙ্গে কথাবার্তা চলল। ভদ্রমহিলা খুব জড়সড় হয়ে বসে আছেন দেখে অনিরুদ্ধ বলল, আরে আপনি এত ভয় পেয়ে আছেন কেন? আমরা আপনাকে একদম সাধারণ কয়েকটা প্রশ্ন করব। আপনারা বিশ্বাস করুন, আমি কিছু জানি না, আমি কিছু করিনি। আমি জানি আপনারা হয়তো আমাকেই সন্দেহ করছেন, কিন্তু বিশ্বাস করুন আমি কাউকে খুন করিনি। ও তো আমার নিজের ছেলের বউ। আমি নিজে পছন্দ করে এমন একটা লক্ষ্মীমন্ত মেয়ে ঘরে আনতে চেয়েছিলাম। বড় ভালো মেয়ে ছিল জানেন, খুব সংসারী মেয়ে। যেই ঘরে যাবে সেই ঘর একেবারে আলো করে থাকবে। আমি জানি এ সমস্ত বিষয়ে সবসময় সব দোষারোপের আঙুল শাশুড়িদের দিকেই ওঠে। আপনি শান্ত হয়ে বসুন, এভাবে কাঁদবেন না। নিন, একটু জল খেয়ে নিন, সময় নিন না, কোনো তাড়াহুড়ো নেই, যা মনে হয় তাই বলবেন। দেখুন, আমরা বা অন্য কেউ মোটেই আপনাকে খুনি বলে ভাবছি না। যতক্ষণ না পর্যন্ত কোনো কিছু প্রমাণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাউকে দোষী বলে তাগিয়ে দেওয়াটা অন্যায়। তোমার মা আমাকে সন্দেহ করছে, আমার ছেলেকেও করছে। আপনার সাথে আপনার ছোট বৌমার সম্পর্ক কেমন? আমরা শুনলাম ওকেও নাকি আপনি দেখে পছন্দ করে এ বাড়িতে এনেছিলেন। এতক্ষণ পরমা দেবী আমাদের দেখে যথেষ্ট ভয় পাচ্ছিলেন, কান্নাকাটি করছিলেন, কিন্তু নিজে ছোট বৌমার কথা উঠতেই যেন একটু বিরক্ত প্রকাশ করলেন। সে বিরক্তির পরিমাণ এতটাই বেশি যে তার তলায় ওনার কাঁপা কাঁপা কণ্ঠস্বর, ভয়ে সব একেবারে চাপা পড়ে গেল। এতে অবশ্য আমাদের বেশ সুবিধেই হয়েছে। রাগের মাথায় মানুষ অনেক সময় এমন অনেক কথা বলে ফেলে যেটা ঠান্ডা মাথায় কখনোই বলা সম্ভব নয়, আর সেই পয়েন্টগুলো এখন আমাদের ভীষণ প্রয়োজন। এবার পরমা দেবী ভুরু কুঁচকে খানিকটা ভেবে চিন্তেই উত্তর দিলেন, খুব একটা মন্দ নয়। মানে খুব বেশি ভালোও নয়, তাই তো? দেখুন, ও বেশিরভাগ সময় নিজের ঘরে নিজের মতোই থাকতো। ওর ব্যবহারে কার কি মনে হলো সেসব নিয়ে ও খুব একটা মাথা ঘামায় না। বিয়ে 2 বছর হয়ে গেছে, তারপরও এখনো সব কাজকর্ম শিখে উঠতে পারেনি। আপনারা বাইরের লোক, তাও বলছি, কাজকর্মের কথা না হয় ছেড়েই দিলাম, এখনো পর্যন্ত একটা নাতিপুতির মুখও দেখতে পারলাম না। আমার ঘরে বড় বৌমা এলে হয়তো সে স্বাদটা পূর্ণ হতো। এই আশায় ছেলে তাড়াহুড়ো করে বিয়ে দিলাম, সেই কপালটাও চলে গেল। ছোটজন তো এখনও কার সাথে কি ব্যবহার করতে হয় সেটাও ঠিক মতো জানে না। ওকে সর্বস্ব দিয়েও কোনোদিন ওর মন পাবেন না, সব কিছুতেই একটা খুঁতবার করবেই। এই তো আমার ছোট ছেলে, ওর জন্য কি না করে বলুন তো? তবুও কখনো ওর মুখে শুনবেন না যে ও একটা দিনের জন্যেও সুখী হয়েছে। আপনার ছোট বৌমা বাড়ি থেকে বের হন? সেসব খুব একটা যায় না। আপনার সাথে আপনার জায়ের সম্পর্ক কীরকম? ভালো, সে আমাকে যথেষ্ট সম্মান দেয়। বেশ, আপনি এবার আসতে পারেন। বেরোবার পরে আপনার দেওরকে একবার পাঠিয়ে দেবেন, কেমন? আচ্ছা। এবার পরমব্রতবাবুর পালা। রোগা, লম্বা, ছিপছিপে গড়নের একজন ভদ্রলোক দরদর করে ঘামতে ঘামতে ভিতরে এলেন। আমরা আসবো বলেই বোধহয় বাড়ির পোশাক ছেড়ে একটা ভালো পোশাক পরেছেন। বললেন, নমস্কার, বসবো? হ্যাঁ, নিশ্চয়ই। আপনার নাম আর পেশাটা একটু বলবেন? পরমব্রত রায়, দাদার সাথে দাদার ব্যবসাটাই দেখি। নিজের জন্য আলাদা করে কখনো কিছু করার কথা মাথায় আসেনি আপনার? না, আসলে ছোট থেকে অনেক কষ্ট করে মানুষ হয়েছে তো, তারপর দাদা নিজেই এই ব্যবসাটা দাঁড় করিয়েছে।
তারপর এই ব্যবসায় আমাদের অবস্থাও ফিরেছে, দুজনের সংসার হয়েছে, তাই কখনো মনে হয়নি যে ওই আলাদা করে আরও কিছু করার প্রয়োজন আছে। ব্যবসাতে মালিকানা? দাদার 60% আর আমার 40%। আপনি দাদার এত বাধ্য, তাও সমান ভাগ নেই কেন? আপনার কয়টি ছেলে মেয়ে? 2টি, ছেলে ধ্রুব আর মেয়ে রাধিকা। সত্যব্রতবাবুর বিয়ে নিয়ে আপনাদের মধ্যে কেমন ভাবনা চিন্তা ছিল? খুব আনন্দ হয়েছিল। আসলে ছেলেটার বিয়ে নিয়ে অনেক দিন ধরে অনেক ঝামেলা চলছিল, তারপর বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, এই সব চিন্তার পর যখন দেখলাম একটা ভালো মেয়ে পাওয়া যাচ্ছে, তখন আমরা সবাই রাজি হয়ে গিয়েছিলাম। আমার বৌদি তো খুশিতে কোনো দিনা পাওনা পর্যন্ত নেয়নি। তবে মেয়েটি আমাদের ওই ছোট বৌমার থেকে শিক্ষাগত যোগ্যতায় অনেক পিছিয়ে। আসলে আমার বৌদি একটা ঘরোয়া মেয়ে চেয়েছিল, তাতে যদি সে বাইরের জগতে অত বেশি পটু নাও হয় তাতেও চলবে। সংসার করার জন্য যেসব গুণ থাকতে হয় সেগুলো থাকলেই হবে। মঞ্জুরি দেবীর মধ্যে কি এইসব গুণ নেই? আছে, তবে ওর সাথে মনে হয় ওই পয়ব্রতর সম্পর্ক খুব একটা ভালো নয়। বৌদি তাই নিয়ে দিন রাত খুব কষ্টে থাকে। আসলে কাউকেই ও প্রয়োজনের চেয়ে বেশি আপন করতে পারে না, সব কিছুতে না আগে ও নিজের লাভ লোকসান দেখে চলে। বেশ, আপনি এবার আসতে পারেন। আপনার ছেলেকে পাঠিয়ে দিন। ধ্রুব তো এখানে থাকে না। থাকে না মানে? উনি বিয়েতে ছিলেন না? হ্যাঁ, বিয়ের সময় কয়েকদিনের জন্য এখানে এসেছিল, তারপর আবার বিয়ের পরের দিন মানে ওই বৌভাতের দিন দুপুরেই খেয়ে দিয়ে চলে গেছে। রাতের অনুষ্ঠানেও তো থাকতে পারেনি। আসলে ও বাইরে চাকরি করে। ঠিক আছে, তবে আপনার মেয়েকে পাঠিয়ে দিন। বলছিলাম যে ও তো বাচ্চা মেয়ে, তাই কি বলবে। দেখুন পরমব্রতবাবু, যখন এই বাড়ির থেকে একটা দুর্ঘটনা ঘটেছিল তখন রাধিকা দেবীও সেই দুর্ঘটনা দেখেছিলেন। সেটা দেখে ভয়েতে যখন ওনার কোনো ক্ষতি হয়নি, তখন আমাদের সামনে সামান্য কথাবার্তায় ওনার কোনো ক্ষতি হবে না। তবুও আপনি যখন বলছেন তখন আমরা খেয়াল রাখবো। দেখে দিচ্ছি, আসছি। বুঝলে অনিমেষ, অতিভক্তি হলো চোরের লক্ষণ। সবচেয়ে বড় কথা, গুণ কীর্তনকারীর প্রতি সন্দেহ সবসময় কম যায়। যা বলেছ। আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম, ঠিক সেই সময় রাধিকা এসে ঘরে ঢুকল। অল্প বয়সী যুবতী মেয়ে, সালোয়ার কামিজ পরা, 2 হাতের আঙুলে ওড়না জড়াতে জড়াতে সামনে এসে দাঁড়ালো। দাঁড়াতে হবে না, বসো এখানে। তুমি আমাদের থেকে বয়সে অনেক ছোট, তাই তোমাকে তুমি বলেই সম্বোধন করলাম। ঠিক আছে, কি জানতে চান বলুন। বাবা বললেন আপনারা আমাকে কিছু জিজ্ঞাসা করার জন্য ডেকেছেন। হ্যাঁ, তোমার নতুন বৌদির মৃত্যুতে তোমার কষ্ট হচ্ছে না? হচ্ছে। কোনটা বেশি হচ্ছে, কষ্ট নাকি ভয়? ভয় কেন হবে, আমরা তো কোনো অন্যায় করিনি। তোমার নতুন বৌদিকে কেমন লেগেছিল? ভালো। ছোট বৌদির চেয়েও ভালো? না। কেন? নতুন বৌদিকে তোমার বাড়ির সকলের এত পছন্দ, তাহলে তোমার অপছন্দ কেন? ছোট বৌদি আমার সাথে বন্ধুর মতোই থাকে। ছোট বৌদিকে আমি আমার সমস্ত কথা খুলে বলতে পারি। আর নতুন বৌদি সবেমাত্র এসেছিল, আমি এখনও তার সাথে ভালো করে মিশতেও পারিনি। তাহলে কি করে বলবো কে বেশি ভালো? আর এখানে তুলনার কথাই আসছে না। নতুন বৌদি কখনো আমার ছোট বৌদি জায়গাটা নিতে পারতো না। নতুন বৌদি অনেক কিছুই বোঝে না। নতুন বৌদি কখনো কলেজের গণ্ডি পর্যন্ত যায়নি। তার সাথে কি গল্প করতাম? মায়ের মতো রান্নাঘরের তেল, নুন, মশলা এগুলো ছাড়া আর কোনো গল্প তার সাথে হয়তো করা যেত না। সেখানে আমার ছোট বৌদি অনেক বেশি শিক্ষিত। ছোট বৌদি বাইরের জগৎটা দেখেছে, তাই তার সাথে দুটো গল্প করা যায় অন্তত। তোমার বাড়ির অনেকেই মনে করছেন তোমার নতুন বৌদির মৃত্যুর পেছনে হয়তো তোমার ছোট বৌদির হাত আছে। আইন যতক্ষণ না পর্যন্ত ছোট বৌদিকে দোষী বলে সাব্যস্ত করছে, আমি ততক্ষণ পর্যন্ত ছোট বৌদিকে ভুল বুঝতে পারবো না। বাবা, এতক্ষণ পর্যন্ত একটা অন্য সুরে কথা শুনছিলাম, তুমি আসাতে মনে হলো একদম ছন্দপতন ঘটে গেল। কলেজে তোমার কোনো বিশেষ বন্ধুবান্ধব আছে? না। তোমার বাড়ি থেকে তোমার দাদার বিয়ের জন্য কত টাকা খরচা করেছে? আর তোমার নতুন বৌদিকে এই বাড়ি থেকে কীরকম সোনার গয়না দেওয়া হয়েছে? আমি সঠিক পরিমাণে জানি না,
তবে মায়ের কাছে যতটুকু শুনেছি নতুন বৌদির বাপের বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়, তাই এ বাড়ি থেকেই বেশিরভাগ খরচাপাতি দেওয়া হয়েছে। তোমার মায়ের নতুন বৌদিকে কেমন লেগেছিল? আমার ঠিক যেমন লেগেছে আমার মায়েরও একই বক্তব্য, বরং মায়ের তো মনে হয়েছিল একটা হাগরে ঘরের মেয়ে। জেঠিমা যদি এত বেঁকে না বসতেন তবে মা কখনোই বিয়েতে মত দিতেন না। আর তোমার বাবার? বাবা জ্যাঠামশাইয়ের মুখের ওপর কখনো কথা বলেন না, এটা ওনার স্বভাব বিরুদ্ধ, তাই সবাই যা চেয়েছে সেটাই মেনে নিয়েছিলেন। ঠিক আছে, আমাদের আর কিছু জানার নেই। এবার দরজার বাইরে যিনি আগাম এসে অপেক্ষা করছেন তিনি ভেতরে আসতে পারেন। মানে? বেরিয়ে আসুন, লুকিয়ে লাভ নেই, আমি দেখে ফেলেছি। মা তুমি? না, আমি আসলে আপনাদের জন্য এই খাবারটুকু দিতে এসেছিলাম। ও বাচ্চা মানুষ যদি আপনাদের এসব প্রশ্ন দেখে ঘাবড়ে যায়, তাই আমি একটু বাইরে ছিলাম। এসে আমাদের কথা শুনছিলে? রাধিকা, একদম মুখে মুখে তর্ক করবি না। অবশ্য হবে নাই বা কেন, দিন রাত এমন লাই পেলে তো এটাই হবে। এখন মরছি পরের মেয়ের জ্বালায়, পরে জ্বলতে হবে নিজের মেয়ের জ্বালায়। কেন, আপনার মেয়ে কি আপনার কথার অবাধ্য? যতটুকু কথা মেনে চলা প্রয়োজন আমি ততটুকু ঠিকই মেনে চলি, কিন্তু এর বেশি হলে আমি মানতে পারবো না। তাতে যদি কেউ আমাকে অবাধ্য বলে মনে করে তবে আমি তাই। দেখেছেন বাইরের লোকেদের সামনে নিজের মায়ের সাথে কেমন ব্যবহার করছে দেখুন। এই বিষ কাছনাকে আমি পেটে ধরেছিলাম। কেন ধরলে? মেরেই ফেলতে পারতে। রাধিকা, ভুলে যেও না সব সময় ওনারা এখানে থাকবেন না। তোমাকে কিন্তু সে আমাদের সাথেই থাকতে হবে। আজ হচ্ছে তোমার। ভয় দেখাচ্ছ মা? কি করবে? আবার মারবে তাই তো? ঠিক আছে, তবে ওনাদের সামনেই বলছি। শুনুন, আমার বাড়ির সকলের বক্তব্য, বাড়ির সম্পত্তির প্রতি একমাত্র এই বাড়ির ছেলেদের মালিকানা রয়েছে। সম্পত্তি নিয়ে এতদিন কোনো কথাবার্তাই ওঠেনি। হঠাৎ করে বড়দার বিয়ের সময় জেঠিমা সম্পত্তির ভাগ বটোয়ারা নিয়ে কথা তুলেছিলেন, সেখানে আমি শুধু দাবি জানিয়েছি দলিলে যেন আমার নামে একটা অংশ ছেড়ে দেওয়া হয়। কেমন ভুল করেছি? আমি এই বাড়ির বংশধর, দাদারা যদি সব কিছু পেতে পারে তবে আমি কেন পাবো না? বুঝলাম। দেখুন, যদি এ বিষয়ে কথা বলতে হয় তবে এটা সত্যি যে এখন পিতৃ সম্পত্তিতে কিন্তু নারীদেরও অধিকার রয়েছে। আপনারা দয়া করে ওকে আর উস্কে দেবেন না। আমি আসছি। যাও, বসুন মিনতি দেবী। পরমা দেবীর সাথে আপনার সম্পর্ক কেমন মিনতি দেবী? ভালোই, খারাপ নয়। আপনাদের বাড়ির ছোট বউ কেমন? আমি এখন যাই বলবো আপনাদের ভালো লাগবে না, কারণ আগেই আমার মেয়ের সাথে কথা হয়েছে তো নিশ্চয়ই অনেক গুণগান করে গেছে। আমি এত গুণগান করতে পারবো না। দেখুন, আমার কাছে সোজা হিসাব, সংসার করতে তো অত বিদ্যা বুদ্ধির প্রয়োজন হয় না। তাহলে এত বিদ্যা ধরিয়ে এনে লাভ কি? এমনিতেই বাড়ির লোকেদের মাথাগুলো একেবারে মুড়িয়ে খেয়েছে। আমার মেয়েটাও যে একেবারে গোল্লায় যাচ্ছে। দিন দিন কোথা থেকে না কি জানি সব নোংরামি শিখছে। যদিও ধরে নি মা শিক্ষিত হলে বাচ্চা শিক্ষিত হয়, সেখানেও তো সুখের মুখ দেখলাম না। এখনো পর্যন্ত একটাও সুখবর দিতে পারল না। একটা পাঁচা মেয়ে মানুষ। সব হয়েছে আমার দিদির জন্য। দিদিকেও বলিহারি, একদম নাকে কাঁদুনি। যাকে দেখে তাকেই একেবারে সংসারে তোলার জন্য ব্যস্ত হয়ে ওঠে। এইবারও তাই হয়েছিল। কি ফল হলো? কোনো দোষ না করে এখন কত কিছু সহ্য করতে হচ্ছে। আপনার জায়ের এরকম একজনকে পছন্দ হলো কেন? নিজেও তো ওরকম ঘরের মেয়ে ছিল। তার মধ্যে মনে হয় নিজেকে দেখতে পেয়েছে। ভেবেছে নিজে এত বড় বাড়িতে এসে মানিয়ে নিতে পেরেছে বলে সবাই পারবে। বুঝলাম। আচ্ছা, এবার আপনি আসতে পারেন। আপনাদের বাড়ির ছোট বৌমাকে একবার পাঠিয়ে দিন। উঠি। নমস্কার। এতক্ষণ ধরে সকলের কাছে ছোট বৌমার নামে এত কুকথা শুনতে শুনতে তাকে দেখার জন্য সত্যি আমি উৎসুক হয়ে উঠেছিলাম। কেন জানি না ভদ্রমহিলার জন্য আমার নিজেরই মায়া হচ্ছে। বাইরের লোকেদের সামনে যারা এত কিছু খুলে বলতে পারেন তারা না জানি ভিতরের লোকের সামনে দিনরাত কত কথা শোনায়। কিন্তু তারপর যখন তাকে সামনাসামনি দেখলাম মনে হলো সত্যি কথা শোনানোর মতোই একজন মানুষ। ফর্সা রঙের উপর গোলাপি রঙের শাড়ি পরিহিত, গলায় সরু চেন, কানে ছোট ঝুমকা, রূপে অনন্যা বলা যায়। তাকে দেখে যে কোনো নারীর ঈর্ষা হবারই কথা। তবে বাড়ির সকলে তাকে নিয়ে এমন নিন্দা কেন করেন? শুধুমাত্র এই রূপের জন্য,
নাকি অন্য কোনো কারণে, সেটা তো শুধুমাত্র বাইরে থেকে দেখে বোঝা সম্ভব নয়। তাই জিজ্ঞাসাবাদ শুরু হলো। নমস্কার, আমি মঞ্জুরি। বসুন। আমার নামে নিশ্চয়ই এতক্ষণে সকলের কাছে অনেক কিছুই শুনে ফেলেছেন। আমাকে আলাদা করে জিজ্ঞাসা করবার মতো আর কিছু কি বাকি আছে? আপনার কেন মনে হলো আপনার নামে সকলেই কিছু খারাপ বলতে পারে? দিনরাত সেগুলোই তো শুনছি। তাহলে এমন একটা বাড়িতে বিয়ে করে এলেন কেন? নিজে দেখে শুনে বিয়ে করলে আর আসতাম না। আপনার স্বামী কি করেন? ইঞ্জিনিয়ার, তবে আপাতত বেশ অনেক দিন হলো বাড়িতেই বসে আছেন। আবার কবে কাজে কর্মে যাবেন জানি না। কেন? ওনার নাকি শরীর খারাপ। আসলে আমার মনে হয় কাজের কথা শুনলেই ওনার শরীরটা আরও বেশি অসুস্থ হয়ে ওঠে। আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক কেমন? আসলে যদিও এটা আমাদের বলা উচিত নয়, তবুও কাজের স্বার্থে বলতে হচ্ছে। আপনার বাড়ির সকলে তো মনে হয় আপনাদের সন্তানের মুখ দেখার জন্য খুবই আগ্রহী। একজন পাগল আর একজন স্বাভাবিক মানুষের মধ্যে ঠিক যেমন সম্পর্ক থাকে তেমন। মানে পয়ব্রতবাবু মানসিকভাবে ভারসাম্যহীন? হ্যাঁ, কিছুটা তাই। একটু খুলে বলুন, এমন একটা মানুষকে আপনি কোন পরিস্থিতিতে বিয়ে করতে রাজি হলেন? যখন বিয়ের কথা হয়েছিল তখন এসব কিছুই আমি বুঝতে পারিনি। বিয়ের কিছুদিন পর সব ঠিকঠাকই চলছিল, কিন্তু বিয়ের 7 মাসের মাথায় হঠাৎ করে ওর একটা অস্বাভাবিক মাথা যন্ত্রণা শুরু হয়। যখন তখন ঘরের মধ্যে চেঁচামেচি শুরু করে। তারপর বেশ কয়েকদিন চিকিৎসা চলল, সব কিছু ঠিকঠাকও হয়ে গেল। তারপরে আবার কিছুদিন যেতে না যেতেই হঠাৎ করে খুব খিটখিটে হয়ে উঠল। সেটাও হাওয়া বদল করে ওষুধ খাইয়ে থামানো হলো। তারপর শুরু হলো পাগলের মতো ভুলভাল বকবক করা। আর যদি বলি সন্তানের কথা, তবে দেখুন, আমিও তো একটা মেয়ে, এসব শখ তো আমারও হয়। কিন্তু এসব তো আর আমার একার হাতে নেই। সামনের জন যদি অক্ষম হয়, তাহলে আমি আর একা কি করতে পারি? এসব কথা আপনার বাড়ির কেউ জানে না? না, ও মানা করেছে। আপনার সাথে রাধিকা দেবীর সম্পর্ক কেমন? খুব ভালো। এই বাড়িতে ওই একমাত্র মানুষ যার সাথে আমি একটু মন খুলে কথা বলতে পারি। এসব কথা ওর সাথেও বলেননি? না। তবে আজ আমাদেরকে কেন বললেন? বিপদে পড়ে। কেমন বিপদ? এই বাড়ির সকলে মনে করেন আমি বোধহয় নতুন বউকে খুন করেছি। আসলে সে আসতে না আসতেই আমার শাশুড়ির খুব প্রিয় হয়ে উঠেছিল। হ্যাঁ, আমার তাতে হিংসে হয়েছে, কিন্তু বিয়ে হওয়ার আগে থেকে শুরু করে বিয়ের দিন পর্যন্ত আমি অনেক মন্তব্য করেছি এমন, যাতে সবার মনে হয়েছে যে এই বিয়েতে আমি একদমই নারাজ। তারপর সঙ্গে সঙ্গে এমন একটা মৃত্যু, তাতে স্বাভাবিকভাবেই সকলের নজর আমার দিকে পড়েছে। বডিটা পোস্টমর্টেম করে জানা গেছে নতুন বউয়ের মাথার শেষের দিকে ঘাড়ের উপর 2টো ছিদ্র পাওয়া গেছে। সেখান থেকেই নাকি বিষ গেছে। আর ফুলসজ্জার দিন নতুন বউকে আমি আর রাধিকা দুজনে মিলেই তো সাজিয়েছিলাম। খোপাটা রাধিকা করার পরেই ফুলটা আমি গুঁজেছিলাম। আর তাড়াহুড়ো করে সাজাতে গিয়ে ফুলের কাঁটাটা নতুন বউয়ের মাথায় একটু খোঁচা লেগেছিল, আর সেই জায়গাতেই নাকি বিষটা পাওয়া গেছে। এছাড়া বডিতে নাকি অনেক ঘুমের ওষুধও পাওয়া গেছে। যে ঘুমের ওষুধের স্যাম্পল আর দুধের গ্লাসে থাকা ওষুধের স্যাম্পল দুটো নাকি একই। অর্থাৎ সেই রাতেই স্বামী স্ত্রী দুজনেই সেই দুধটা খেয়ে অঘরে ঘুমিয়েছে। এর পিছনে স্বার্থ? সবাই বলেছে আমি নাকি হাত থেকে অধিকার বেরিয়ে যাওয়ার ভয় এটা করেছি। কার ওপর অধিকার? এই সংসারের উপর। বাড়িতে বড় বউ এলে সব বিষয়ে তারই কর্তৃত্ব থাকবে। বুঝলাম। এবার আপনি আসতে পারেন। আর শুনুন, আপনাদের ওই পরিচারিকাকে একটু পাঠিয়ে দেবেন। আচ্ছা। পরিচারিকার সাথে কি কথোপকথন হলো সেটা আর আপনাদের বললাম না। আসলে কথোপকথনের বেশিরভাগটাই কান্নাকাটি দিয়ে ভরা। কিছুক্ষণ পর আমরা সত্যব্রতবাবুর বাড়ি থেকে বেরিয়ে এলাম। রাস্তায় এসে অনিরুদ্ধ একটা সিগারেট ধরিয়ে বেশ কিছুক্ষণ ধোঁয়া টেনে তারপর বলল, চলো পার্থবাবুর সাথে একটু গল্প করে আসি। পার্থবাবু লোকটার সাথে যে গল্প করা যায় না এমনটা নয়, অথবা পার্থবাবুর সাথে যে আমরা আগে কখনো গল্প করিনি সেটাও নয়।
কিন্তু আজকে এমন সময় গল্প করতে যাওয়ার মানে হলো কেসটা নিয়ে নতুন করে নাড়াচাড়া করা। একটা রিক্সা চেপে পুলিশ স্টেশনে পৌঁছলাম। আসতে পারি? গতকাল রাতে যেটা বলেছিলাম সেটার খোঁজ নিতে এলাম। তুমি আবার কখন ফোন করলে? আরে আসুন আসুন। সব কাজ সেরেই তো এলাম, এখন শুধু ফাইলটা হাতে পাওয়ার বিলম্ব। তাহলে ওনাদের বাড়িতে যে জিজ্ঞাসা করলে কেসটা কার কাছে আছে? ওইটুকু না করলে ভাবতেন ওনাদের চেয়ে আমাদেরই বেশি তাগিদ। এ কি অনিমেষবাবুর চোখে মুখের এমন অবস্থা কেন? ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না নাকি? মনে হয় মঞ্জুরি দেবীর দুরবস্থা দেখে। হ্যাঁ, এইটা কি হলো? ব্যাপারটা তো আমি জানি না। আরে পরস্ত্রী, জানতেও যাবেন না। এটা অনিরুদ্ধ নতুন কেস, তার সাথে আমার নামটা জুড়ে একটু মস্করা করলো আপনার সাথে। না না ভাইয়া, মোটেও শুধু মস্করা করিনি। যতক্ষণ পর্যন্ত মঞ্জুরি দেবীর সাথে বাক্যালাপ চলছিল আমি স্পষ্ট দেখলাম তুমি ড্যাব ড্যাব করে ওনার দিকে তাকিয়ে রয়েছো। আরে কি আশ্চর্য, তুমি তো শিখিয়েছিলে সবসময় সব কিছু ভালো করে পর্যবেক্ষণ করতে হয়। হ্যাঁ, তবে সেটা রমণী হলে আলাদা বিষয়, কি তাই তো অনিরুদ্ধবাবু? একদম তাই। না, এতদিন আমার সাথে থেকেও এই ছোট ছোট জিনিসগুলো বুঝতে পারলে না। এবার দেখছি পার্থবাবুকেই আমার অ্যাসিস্ট্যান্ট করতে হবে। হ্যাঁ, করে ফেলো, আমার শুধু গল্পগুলো পেলেই হলো। হ্যাঁ, বাকি কথা পরে হবে। নিন, আগে ফাইলটা দেখে নিন তো। মেয়ের বাড়ি থেকে কেউ আসেনি? মেয়ের বাড়ির লোক বলতে একমাত্র তার মা রয়েছে, এসে অনেক কান্নাকাটি জুড়েছেন, যদিও এটা খুব স্বাভাবিক, একমাত্র মেয়ে বলে কথা। তিনিই প্রথমে এসে থানায় ডায়েরি করেছেন, তারপর মেয়ে মারা যাওয়ার পর বডি যখন পোস্টমর্টেমে এলেও সেটা নিয়েও অনেক কান্নাকাটি করেছেন। কথা ছিল মেয়ের খুনিদের শাস্তি দিতে হবে, কিন্তু ওনার মেয়ের লাশটা নিয়ে কাটাছেড়া করা যাবে না, তো সেটা তো আর সম্ভবপর নয়। তার উপরে যখন শরীরে বিষ পাওয়া গেল, তখন শরীরে কোথা থেকে বিষটা ঢুকেছে সেটাও বোঝা যাচ্ছিল না, তখন মেয়েটার মাথার চুল কামাতে হয়েছে। সেটা নিয়ে তো আরেক তুল কালাম কাণ্ড। কেসটা কি মেয়েদের বেশ, কিছুতেই কাটা যাবে না। তারপর শেষে মাথা কামানোর পর বের হলো যে কোনো এক প্রকার কাঁটা জাতীয় জিনিস দিয়ে মাথায় বিষ ইনজেক্ট করা হয়েছে। যদিও ছেলের বাড়ি থেকে একজন স্বীকার করেছেন যে ফুলশয্যার দিন তার হাত থেকে বউয়ের মাথায় কাঁটার কোঁচা লেগেছিল। আমরা প্রথম থেকেই থানায় ধরে আনবো ভেবেছিলাম, বিশেষ করে যেখানে নিজেই স্বীকারোক্তি করে দিয়েছেন, কিন্তু সেই সময় ওনার শাশুড়ি সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। আশ্চর্য, সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে। এই যতক্ষণ আমরা ওই বাড়িতে ছিলাম ততক্ষণ মনে হচ্ছিল ওনাকে বাড়ি থেকে দূর করার জন্য সবাই সব কিছু করতে পারে। এখন আবার আপনি বলছেন ওনাকে থানায় নিয়ে আসার ব্যাপারে ওনার শাশুড়ি বাধা দিয়েছিলেন। হ্যাঁ, সেদিনও আমি যাইনি, কিন্তু আমি শুনেছি ওনার বাড়ির সকলে ওনার সম্পর্কে ভালো ভালো কথা বলছেন। সকলের বক্তব্য তাদের ছোট বৌমা এত গর্হিত একটা কাজ করতেই পারে না। বাহ, বেশ অভিনব মানসিকতা সকলের। একজন উন্মাদ, একজন সম্পত্তির জন্য হাঁ করে বসে আছে, একজন অপরের গুণ কীর্তন করে যাচ্ছেন, একজন রং বদলে ফেলছেন। হ্যাঁ, ঠিক আছে পার্থবাবু, আজ আসি তাহলে। আগামীকাল হয়তো আরেকবার এখানে আসতে হবে। অবশ্যই আসবেন। কোথা থেকে যে কি হচ্ছে কিছুই মাথায় ঢুকছিল না, তাই সোজা বাড়িতে এলাম। রাতের দিকে দেখলাম বলা নেই কওয়া নেই সত্যব্রতবাবু এসে হাজির হলেন। বক্তব্য আসল দোষীকে শনাক্ত করা গেছে কিনা। তারপরে আবার কিছুটা কান্নাকাটির পালা। ওনার বাড়ির সকলে ওনাকে ভুল বুঝছেন, এই সমস্ত। অনিরুদ্ধ অনেক কষ্টে ওনাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠালেন। পরের দিন একটু বেলার দিকে অনিরুদ্ধ নিজে তৈরি হয়ে এসে আমাকে তৈরি হতে বলল। কোথায় যাব, কেন যাব কিছুই বলল না, কারণ আগাম জবাবদিহি ওর ধাঁচে লেখা নেই। অগত্যা আমিও তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। সত্যব্রতবাবুর বাড়ির সামনে এসে অনিরুদ্ধ বলল, চলো। কিন্তু আমরা তো ওদেরকে আগে থেকে কিছুই জানাইনি। প্রত্যেককে যদি জানিয়েই আসতে হয় তবে এই কেস সলভ করতে বছর ঘুরে যাবে। এখন তো সত্যব্রতবাবু বাড়িতেও নেই বোধহয়। সত্যব্রতবাবুকে আমাদের এখন আর কোনো প্রয়োজন নেই। যাকে প্রয়োজন তাকে আমরা এই সময় বাড়িতে পেয়ে যাব। কথা না বাড়িয়ে আমরা দুজনেই ভেতরে গেলাম। এবারও সেই পরিচারিকা এসে দরজা খুললেন। পরমা দেবী বাইরে আসতেই অনিরুদ্ধ বলল, নমস্কার, আজকেও আপনাদেরকে একটু বিব্রত করলাম। আসলে আমাদের কিছু জিনিসের তাৎক্ষণিক প্রয়োজন হয়ে পড়েছে। আপনার নতুন বৌমাকে আপনাদের বাড়ি থেকে যে গয়নাগুলো দেওয়া হয়েছিল সেই গয়নাগুলো আমরা একবার দেখতে চাই। সেই গয়নাগুলো আসলে বাড়িতে তো এখন পুরুষ মানুষ নেই, বুঝতেই পাচ্ছেন। এখন আপনাদের সামনে সেগুলো কি করে বার করে দেব বলুন? আপনারা বরং পরে আসুন, যখন ওনারা থাকবেন তখন ওনাদের সামনেই না হয় সেসব বার করে দেব।
হ্যাঁ, আপনার সমস্যার কথা আমরা বুঝতে পারছি, কিন্তু পরে আসতে হলে একটু দেরি হয়ে যাবে। থানায় একটা দরকারে ওগুলো নিয়ে যেতে হবে। আমাদের কোনো তাড়া নেই, আপনি চাইলে সেগুলো গুনে তারপর আমাদের দিতে পারেন। বুঝতে পারছি দামি জিনিসপত্রের ব্যাপার, তো আপনি হয়তো একটু ভয় পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি দেখছি। একটু নয়, বেশ অনেকক্ষণ সময়ে আমাদের বসিয়ে রাখা হলো। চোখের সামনে দিয়ে রাধিকাকে ডেকে পাঠানো হলো, হয়তো সাক্ষীর জন্য। গয়নাগাটি হিসেব করে হস্তগত করতে যে বেশ অনেকখানি সময় লাগতে পারে এটা অনিরুদ্ধ জানত, তাই সেই ফাঁকে ও ওপরের ঘরে আরেকটি বারুকি দিয়ে এলো। ঘর ফাঁকা, সত্যব্রতবাবু হসপিটালে। সেই ফ্লোরেই পয়ব্রতবাবুর ঘর, যেখান থেকে চেঁচামেচির আওয়াজ ভেসে আসছিল। কিছুক্ষণ পর অনিরুদ্ধ ফিরে এসে আমার পাশে বসল। তারও কিছু সময় পর পরমা দেবী এসে বেশ খানিকটা সংকোচ নিয়েই হাতে গয়নাগুলো তুলে দিলেন। ওগুলো নিয়ে আমরা সোজা মেয়ের মায়ের কাছে গেলাম। নমস্কার, আমরা পুলিশের লোক। আপনি যে কেসটা করেছেন সেটা তুলে ফেলুন। কখনো না, আমার শেফালির আত্মা তাহলে শান্তি পাবে না। এই গয়নাগুলো নিয়ে মুখ বন্ধ করে ফেলুন। ওনাদের ক্ষমতা আছে বলে যা খুশি তাই করবে নাকি? ওসব আপনারা নিয়ে যান, ছেলের কাকিমাকে দিয়ে দিন। ওনার বড় আফসোস ছিল, বাইরের মেয়ে এসে এত গয়না পাবে, ওনাকেই দিয়ে দিন, ওনার মেয়ের বিয়ের কাজে লাগবে। এর পরের কথোপকথন নিজেদের মান সম্মান রক্ষার্থে আপনাদের সাথে ভাগ না করাই মঙ্গল। সেখান থেকে সোজা চলে এলাম পার্থবাবুর ঠিকানায়। চলে এলাম পার্থবাবু। এই দেখুন কি পেয়েছি। আরে করেছেন কি মশাই? কোথা থেকে ডাকাতিটা করলেন? সত্যব্রতবাবুর বাড়ির থেকে। এগুলো সবটাই হচ্ছে নতুন বউয়ের গয়না, কিন্তু আশ্চর্যের বিষয় এখানে কোনো সোনার কাঁটা নেই। কম দামি একদম চলতি কাটার কাজও হতে পারে, সেগুলো দেখতে লিকলিকে হলেও যথেষ্ট মজবুত। আবার ফুলের কাঁটাও হতে পারে। হ্যাঁ, গোলাপের কাঁটায় বিষ মাখিয়ে খুন করা যেতে পারে, কিন্তু তার জন্য হাতের কাছে সেসব সামগ্রী রাখা প্রয়োজন। রাধিকাকে সঙ্গে নিয়ে যখন সাজাতে বসেছিলেন তখন এর থেকে এটাই প্রমাণিত হয় যে এই খুনের মধ্যে একজন নয়, দুজন জড়িত, আর না হলে অন্য কোনোভাবে খুন করা হয়েছে। দুধের গ্লাসে ঘুমের ওষুধ পাওয়া গিয়েছিল, কিন্তু সেটার মাত্রা একদম সামান্য। এটাও হতে পারে পরমা দেবী নিজের ছেলেকে পর করতে চাননি, তাই সত্যি উনি এতদিন ধরে ছেলের বিয়ে দিতে চাইছিলেন না। অসম্ভব নয়। যাক, চলো বাদ দাও, এগুলো নিয়ে আবার ওনাদের বাড়িতে ফিরিয়ে দিয়ে আসি। আমরা সেদিনও সত্যব্রত বাবুর জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু সেদিন উনি আমাদের সাথে দেখা করতে আসেননি। মনে হয় গয়নাগুলো নিয়ে টানাটানি করাটা ওনারা কেউ খুব একটা ভালো চোখে দেখেননি। পরের দিন দুপুরবেলা পার্থবাবুর সাথে অনিরুদ্ধ কোথায় যেন বেরোলো, না আমাকে সঙ্গে নিয়ে যায়নি। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, তবুও কারও পাত্তা নেই। বেশ খানিকটা অভিমান নিয়েই অপেক্ষা করছি, এমন সময় অনিরুদ্ধ একাই ফিরে এলো। এ কি, একা কেন? দোসর কই? থানা থেকে ফোন আসাতে মাঝ রাস্তা থেকে ফেরত চলে গেল। তা তোমরা গিয়েছিলে কোথায়? সত্যব্রতবাবুর হসপিটালে। উনি হলেন ডেলিভারি ডাক্তার, কিন্তু সন্দেহের মতো কিছুই পাইনি। হসপিটালে বা তার বাইরে অন্য কোনো নারীর সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই যে ওনাকে সন্দেহ করব। এবার কি হবে? আগামীকাল তৈরি থেকো, ঘুরতে যাব। কথাটা বলে তাড়াহুড়ো করে চলে গেল অনিরুদ্ধ, যাতে আমি আর প্রশ্ন করতে না পারি। পরের দিন আবার দুপুরের দিকে সত্যব্রতবাবুর বাড়িতে গেলাম। আজকের টার্গেট মঞ্জুরি দেবী এবং মঞ্জুরি দেবীর ঘর। ভয়ে রাধিকা ছুটে এলো। আমি রাধিকাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বাইরে নিয়ে এলাম। ঘরে তখন অনিরুদ্ধ, মঞ্জুরি আর পয়ব্রতবাবু। ওরা কেন এসেছে? কি চায়? কি চায় ওরা? তোমায় তোমায় চাই, তাই না? না না, তোমায় চাই, তাই তো? হ্যাঁ, তোমায় চায়। উফ, তুমি একটু থামবে? ও এসেছে তোমার সুখ দিতে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তোমার সুখ দিতে এসেছে তো। আমি তো অক্ষম। হ্যাঁ, আমি তো অক্ষম, তাই না? হ্যাঁ, তাই বলে না? এই, তুমি ওষুধটা খাও তো। না 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 না, আমি ওষুধ খাবো না। না, আমাকে ছেড়ে দাও। না, ছেড়ে দাও আমাকে। খাও বলছি।
না না খাবো না, না খাবো না, খাবো না, খাবো না, খাবো না। আপনি বলুন কি দরকার? ও এখন ঘুমোবে। এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো? তাহলে তো খুব কড়া ওষুধ। দেখি ওষুধগুলো। এই নিন। এগুলো ওনাকে কে দিয়েছেন? দাদা তো নিজেই ডাক্তার। খালি পাতা রয়েছে? দেখছি, দাঁড়ান। এই নিন। ঠিক আছে, আমি একটু আসছি। বাইরে পুলিশ এসছে, ভেতরে পাঠিয়ে দেবেন। কেন? আপনারা কি আমাকে? অনিরুদ্ধ, নিচে পার্থবাবু এসেছেন। নিচে চলো। কি বাড়িতে পুলিশ কেন? পার্থবাবু, কাজ শুরু করে দিন। আপনি কখন এসেছেন? বৌমাকে আজকাল কিছুই জানানোর প্রয়োজন মনে কর না নাকি? আর তুই কেন ডাকিসনি আমাদের? উনি বললেন আপনারা নাকি জানেন, আর ডাকতে হবে না। কে এলো? এ কি পুলিশ কেন? কি হয়েছে? আমরা সবগুলো ঘর সার্চ করব, ওয়ারেন্ট আছে। এই, সবাই কাজ শুরু করো। সন্দেহজনক কিছু দেখলেই নিয়ে আসবে। আর আপনারা সকলে এখানে ফিঙ্গারপ্রিন্ট দিন তো। যারা এখন এই বাড়িতে নেই তাদের ছাপ আমরা গন্তব্যে গিয়ে নিয়ে এসেছি। এইসব কি কি হবে ওতে? পরে সব বুঝতে পারবেন। অনেক খোঁজাখুঁজির পরেও কিছুই পাওয়া যায়নি, অথচ অনিরুদ্ধ খুব নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে অন্য কাজে মন দিয়েছে। দেখে সন্দেহ হলেও প্রশ্ন করিনি, জানি কিছুই বলবে না। রাত 11টার সময় একটা টেলিফোন এলো। অনিরুদ্ধ ছুটে গিয়ে বেশ খানিকক্ষণ গম্ভীরভাবে কথা বলল। তারপর আমায় বলল জয়ব্রত বাবুকে টেলিফোন করে জানিয়ে দিতে আগামীকাল যেন সকলেই সেখানে উপস্থিত থাকেন, এমনকি মেয়ের মাও। সারা রাত চিন্তায় আমার ঘুম হয়নি। ওভাবেই কোনো মতে সকালে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম রহস্য উন্মোচনে। জয়ব্রতবাবু নেই কেন? উনি থাকলে আপনাদের কাছে সমস্যা হতো, তাই আমি ওনাকে ঘুম পাড়িয়ে এসেছি। এরপর ওনাকে একটা ভালো ডাক্তার দেখাবেন। যাক, সেসব কথা। দোষীর কিছু বলার আছে? এগুলো কি ধরনের হেয়ালি? না, আপনার অবশ্য না বোঝারই কথা। তবে এই ঘরে উপস্থিত সকলের কাছে এই বিষয়টা দুর্বোধ্য নয়। একজন আছেন যিনি সবটাই জানেন, তাকে একবার শেষ সুযোগ দিতে চাইলাম। কথায় বলে অপরাধী নিজের মুখে অপরাধ স্বীকার করলে শাস্তির মাত্রা নাকি কম হলেও হতে পারে। সেই চেষ্টাই করছিলাম। বেশ, কেউ যখন স্বীকার করলেন না, তখন আমি নিজের কাজটা শুরু করে দিচ্ছি। রাধিকা দেবী, এটা কি দেখুন তো একবার, চিনতে পারছেন কি না? না, এটা কি? কোথা থেকে এলো? এটা হলো একটা চুলের কাঁটা। আর শেফালি দেবীর চুলের খোঁপাটা তো আপনিই করেছিলেন, তাই না? হ্যাঁ, কিন্তু কাঁটা তো ছোট বৌদি গুজেছিল। জানি, সেই জন্যই কাঁটাটায় আপনার হাতের ছাপ নেই, আছে মঞ্জুরি দেবীর। শব্দ স্বীকার করুন মঞ্জুরি দেবী, চিন্তা নেই। আমাদের সাথে মহিলা পুলিশ আছে, নিয়ে যেতে আপনাকে কোনো সমস্যা হবে না। বিশ্বাস করুন, আমি কিছু করিনি। আমার আগেই সন্দেহ হয়েছিল। নিয়ে যাও ওকে আমার চোখের সামনে থেকে। এই যাও। দাঁড়ান, না 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 না, এটা হতে পারে না। কাঁটাটা আমার বোনের ঘরে ছিল। না, এটা আমরা মঞ্জুরি দেবীর ঘর থেকেই পেয়েছি। এটা হতে পারে না। না না, পুলিশ কি মিথ্যে কথা বলবে? আমি কি তাহলে মিথ্যে বলছি? বলছেন। আর এখনো যদি সব কথা সত্যি না বলেন, তবে কিন্তু মঞ্জুরি দেবীকেই আমাদের সাথে থানায় নিয়ে যেতে হবে। না না, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। খুনটা আমি করেছি। এসব কি বলছিস জামাই? সবকিছু স্বীকার করুন সত্যব্রত বাবু। আপনার ভাই বিয়ের পরেই কিভাবে উন্মাদ হয়ে উঠল? আমার জন্য, সব আমার জন্য। এছাড়া আমি কি করতাম বলুন তো? হ্যাঁ, ওরকম একটা গেঁয়ো ভূতকে চিরকাল বয়ে বেড়াতাম। হ্যাঁ, আমার ভাই পাগল নয়। ওকে আমি ওষুধ দিয়ে পাগল করে রেখেছি। বেশ করেছি। ও সুখে ঘর করবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সংসার দেখব। আমি যখন মঞ্জুরিকে পাইনি, তখন কেউ পাবে না। এই তো আপনার সামনে মঞ্জুরি দাঁড়িয়ে আছে। ওকে জিজ্ঞাসা করুন তো, হ্যাঁ, ও আমার ভাইয়ের থেকে কোনো রকম কোনো দিন কোনো সুখ পেয়েছে? না, পাইনি, কারণ পাওয়া সম্ভব নয়। আমি চাই না আমি থাকতে অন্য কেউ মঞ্জুরিকে ভালোবাসুক। এসব কি বলছিস তুই? তুই কি পাগল হয়ে গেলি? হ্যাঁ, আমি পাগল। মঞ্জুরির রূপ গুণ আমাকে পাগল করে তুলেছিল।
মঞ্জুরির সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু পাত্রী দেখতে গিয়ে আমার ভাইয়ের ওকে পছন্দ হয়ে যাওয়াতে ওর সাথে আমার ভাইয়ের বিয়ে হয়। এরপরেও অনেক সম্বন্ধ এসেছে, আমার কথা মতো সবগুলোতে মঞ্জুরি খুদ বার করেছে। তবে সত্যি মঞ্জুরি এসবে কিছুই জানতো না, ও নির্দোষ। ও তো আমার মধ্যে চাপা ভালোবাসাটাকে পর্যন্ত বুঝতে পারিনি, কিন্তু এই শেষের বিয়েটা আমি ঠেকাতে পারিনি শুধুমাত্র তোমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি একা খুনি নই, শেফালির খুনি তোমরা সকলে। সেদিন যদি ওই গেহু ভূতটাকে আমার ঘাড়ে চাপিয়ে না দিতে, তবে ওকে মরতে হতো না, মারতে হতো না আমাকে। ওই কাঁটাটা আমার ওপরের পাথরের ফুলটার একেবারে মাঝখানে ইঞ্জেকশনের মতো হালকা চাপ দিলে ওর ভেতর থেকে আরও দুটো সূক্ষ্ম দাঁত বেরিয়ে আসে। ওটা আমি নিজে তৈরি করেছিলাম। সেদিন যদি কাকিমা মঞ্জুরিকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা না বলতো, তবে হয়তো আমি আপনাদের কাছে ছুটে যেতাম না নিরুদ্ধবাবু। নিজের বোনের ঘরে এটা কেন লুকিয়ে রেখেছিলেন? রাধিকা খুব সুন্দর চুল বাঁধতে পারে, আমি জানতাম শেফালির চুলও রাধিকাই বাঁধবে। সব কিছু ঠিকঠাক ছিল। মাঝখান থেকে মঞ্জুরি এসে ফুল লাগানোর জন্য কাঁটা ফুটিয়ে ফেলল, কিন্তু আমার কাঁটায় আমি ছাড়া অন্য কারো হাতের ছাপ থাকার কথা নয়। ছিল না তো, ওটা দোষীকে ধরার জন্যই বলতে হয়েছিল সত্যব্রতবাবু। আপনার নামের মতন যদি আপনার কাজেও সত্যতা থাকতো, তবে আমাকে মিথ্যের আশ্রয় নিতে হতো না। একটা নির্দোষ মেয়েকে এভাবে ঠান্ডা মাথায় খুন করতে আপনার হাত কাঁপল না? শেফালির প্রতি সবার দরদ একেবারে উতলে উঠেছিল। সবাই মঞ্জুরিকে কথা শোনাচ্ছিল। ওর কোনো অপমান আমি সহ্য করতে পারি না। আমি যাকে নিয়ে এত কথা শুনতে হয়েছে, আমি তাকেই এই বাড়িতে টিকতে দিইনি। আমার মনে মঞ্জুরি ছাড়া আর কারো জায়গা নেই। আমি ফুলসজ্জার খাটি জড়িয়ে ধরার বাহানায় ওটা ওর মাথায় পুশ করে দিয়েছিলাম। আশা করি এর চেয়ে বেশি কিছু শোনার মতন ক্ষমতা আপনাদের কাছে আর নেই। আমার যা প্রমাণ করবার আমি প্রমাণ করে দিলাম। এবার আমাদের আসার পালা। নমস্কার। এবার আপনিও চলুন সত্যব্রতবাবু। ঘটনা শেষে দেখতে পেলাম আদর কুটিরের হয়তো সবটাই ফাঁপা ভালোবাসা। মঞ্জুরি দেবী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছেন। সম্ভবত যা শুনেছেন তা শুধু ওনার কাছেই নয়, সকলের কাছেই অপমানজনক। এরপরে ওনাদের কী অবস্থা হয়েছে বা মঞ্জুরি দেবীর ওই বাড়িতে কী অবস্থা বর্তমানে, সেটা আমার পক্ষে আর জানা সম্ভব হয়নি। আপাতত গল্পটা লিখতে শুরু করলাম।